স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। বাড়ছে ফ্যাশন সচেতনতা, জনপ্রিয় হয়ে উঠছে র্যাম্প মডেলিং, পণ্যের প্রচার মুখ্য হলেও র্যাম্প মডেলিং এখন নাগরিক জীবনে বিনোদনের একটি মাধ্যম হয়ে উঠেছে। প্রথম দিকে পাশ্চাত্য ঘরানার হুবহু অনুকরণ হলো এখন এর সঙ্গে মিশছে দেশীয় সংস্কৃতি। সব মিলিয়ে র্যাম্প মডেলিং এখন এই দেশে আকর্ষণীয় একটি পেশা। মডেলদের অনেকেই পাচ্ছেন তারকা খ্যাতি। র্যাম্প মডেলিং নিয়েই হবে আজকের আলোচনা হবে আজকের বাংলাদেশে। আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। র্যাম্প মডেলিং এ সাফল্য পাওয়ার সূত্রগুলি কি? ফ্যাশনের প্রসারে কতটা ভূমিকা রাখছে র্যাম্প মডেলিং? সামাজিক মর্যাদার ক্ষেত্রে কোন অবস্থানে আছেন র্যাম্প মডেলরা? র্যাম্প মডেলিং এ কতটা শিল্প, কতটা বাণিজ্য? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম, একে বিও লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি, যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv এই ঠিকানায়। লিখতে পারেন ফেসবুক ও টুইটারও। এইসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন বিশিষ্ট র্যাম্প মডেল আজরা মাহমুদ, আছেন আরেক বিশিষ্ট র্যাম্প মডেল বুলবুল টুম্পা, এবং আরও দুইজন র্যাম্প সংক্রান্ত ব্যক্তি এবং কোরিওগ্রাফার র্যাম্প মডেল সানজিদা হক লুনা এবং র্যাম্প মডেল শাওন খান আমাদের সাথে যোগ দেবেন এক পর্যায়ে। এছাড়া আমরা সরাসরি কথা বলবো খুলনা থেকে কলকাতা বেলের ট্রুপের কোরিওগ্রাফার তরিত সরকার, চট্টগ্রাম থেকে মডেল কেয়া চৌধুরী এবং সিলেট থেকে ফ্যাশন ডিজাইনার ও আরং মেলা স্বত্বাধিকারী নুরুন নাহার বেবির সাথে। স্বাগত আপনাদেরও। আজরা, যে বিষয়টি আমার প্রায় জানতে ইচ্ছা করে যে আপনারা রাস্তায় যখন আসেন তখন জ্যাম লেগে যায় কিনা? লোকজন চিনে দাঁড়াচ্ছে, একটি কেউ থেমে যাচ্ছে, এরকম একটি জ্যাম লাগার পরিস্থিতি হয় কিনা? আসলে জ্যাম লাগার পরিস্থিতিটা হয় না, কারণ র্যাম্প মডেল দেখে কিন্তু আমাদের দেশে ওরকম ভাবে ওয়ার নট কি বলবো, আসলে টিভির পর্দায় যারা কাজ করেন, যারা অ্যাক্টরসরা আছেন, তারা যেরকম ভাবে চিনে সবাই, কিন্তু র্যাম্প মডেলদেরকে কিন্তু সেভাবে আসলে চিনে না। তো সেক্ষেত্রে হ্যাঁ, ট্রাফিক জ্যাম টু অ্যান এক্সটেন্ট লাগে, বাট একেবারে আপনি যেভাবে বলছেন সেভাবে লেগে যায় না। বা ট্রাফিক জ্যামটা হয়তো এমনিতেই লাগে। কিছু জায়গা আছে, বিশেষ কিছু জায়গা আছে, আমরা যখন শো করে নামি তখন লেগে যায়। শো করেন রাস্তায়? না, মানে অনেক শো সময় করে আমাদের স্টেজ শো হয়, কিন্তু নরমালি আমরা যখন শো করে নামি তখন আমরা শুনতে পাই সবকিছু। আচ্ছা, তো মানে সেই অনুভূতিটা কিরকম? অবশ্যই ভালো, দর্শকদের সরাসরি আমরা এটা পাচ্ছি, দর্শকদের এটা পাওয়া যাচ্ছে। তো আপনার সম্পর্কে জানতে পারলাম ছোট চাচার এক বন্ধুর অনুরোধে র্যাম্পে আসা। এটা তো আমিও জানতাম না। যে একটু বলবেন একটু ঘটনাটা কেন? অ্যাকচুয়ালি আমি অনেক ছোট, সাধারণত আমরা শুনি যে চাচা মামারা একটু কনজারভেটিভ হয়, ছোট চাচার বন্ধু ব্যাপারটা। আমি আসলে বিয়ে খেতে গেছিলাম আমার চাচা, ছোট চাচুর ফ্রেন্ড, ওনার অনেক পছন্দ হয়েছে তাকে। উনি বললো যে তো ভাস্তিটা অনেক কিউট, ওকে র্যাম্প মডেলিং এ দিয়ে দে। তো আমার ফ্যামিলি প্রথম রাজি হচ্ছিল না। আমার চাচা বলল ঠিক আছে, ওর ফ্যামিলির সাথে কথা বলে দেখি রাজি হয় কিনা। প্রথম রাজি হয়নি, তারপর চাচুর ফ্রেন্ড 1 বছর লেগেছিল যে না না দে দে। তখন এর এক পর্যায়ে ভাইয়া আমার চাচু বলে যে ঠিক আছে, আমি আমার রিক্সে দিব তোকে। তো এটা দেখে ভাইয়ারও অনেক থাকে, আগ্রহ হয়, ঠিক আছে, তখন থেকে আর কি শুরু। আজরার শুরুটা কিভাবে একটু বলবেন আবার? হ্যাঁ, অফ কোর্স, আমার আসলে বাচ্চাকাল থেকে এফটিভি দেখার খুব একটা বেশি শখ ছিল। সেই অ্যাটেনশনটা, আপনি যখন বাচ্চা ছিলেন তখন এফটিভি ছিল? ছিল, অ্যাকচুয়ালি ছিল, মানে বড় হয়ে গিয়ে দেখা গেছে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, সো সেখান থেকে আসলে দেখা, দি অ্যাটেনশন, দ্য ওয়ে দে ইউজ টু ক্যারি দেমসেলভস, মানে কাপড়টা আসলে যা বলে র্যাম্প মডেল আসলে হ্যাঙ্গার, একটা ডিজাইনার পোশাককে শোকেস করছে, ঠিক সেই জিনিসটা, দি অ্যাটেনশন, অল আইজ অন ইউ, ওই ব্যাপারটা খুব ভালো লাগতো। তো সেখান থেকেই আসলে হঠাৎ করে যে ভাবলাম, যখন প্রপার এজটা হয়েছে যে না যাই, লেটস সি ইফ আই ক্যান ডু ইট। পরে সেখান থেকে একটা নিউজ পেপার আর্টিকেল দেখলাম যে র্যাম্প মডেল খুঁজছে একটা শো এর জন্য। তো সেখানে যোগাযোগ করার পরে ওখানে 3 মাসের একটা প্রশিক্ষণ নেওয়ার পর শুরু হয়ে গেল ক্যারিয়ার। সেই প্রশিক্ষণের মধ্যে কি ছিল, মানে কি শিখতে হয়? মূলত হাঁটা, যে যেটা দেখে আসলে সবাই মনে করে খুব সহজ, কিন্তু যেটা একেবারেই না, মোটেই সহজ না। সেই হাঁটা, বডি ল্যাঙ্গুয়েজটা, পশ্চারস ঠিক করা, এক্সপ্রেশনস ঠিক করা। ওই সময় কারা শিখাতেন এগুলি? আমার ফেভারিট মডেল ছিলেন, ইনফ্যাক্ট যে বাংলাদেশের আমার ইন্সপিরেশন ছিলেন কৌশিকী নাসের তুপা, যিনি যাকে ইনফ্যাক্ট আমরা আরং এর বেশিরভাগ বিলবোর্ডস গুলোতে দেখতাম, আরং এর স্টোরে গেলে সেখানে ছবিগুলো দেখতাম। সো তিনি ছিলেন আমার ইন্সপিরেশন, এন্ড থ্যাঙ্কফুলি আই হ্যাভ বিন ভেরি লাকি, বিকজ আমি যখন প্রশিক্ষণ কেন্দ্রটায় গেলাম তখন আমি দেখলাম এটা ছিল তুপারই আসলে একটা ইনস্টিটিউশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এই ক্ষেত্রে আমিও বলি যে সে আমার আইডল। আচ্ছা আচ্ছা, কিন্তু ক্যারিয়ার হিসেবে র্যাম্প মডেলকে কেমন মনে করেন টুম্পা? আমি আসলে ক্যারিয়ার হিসেবে এখন বর্তমানে যেটা আছে, মেয়েরা যতটুকু করছে, যতদিন গ্ল্যামার আছে ততদিন আমার মনে হয় ভালোভাবে করতে পারলে একটা পর্যায়ে সে দাঁড়াবে। কিন্তু যারা এর পিছনে যদি আপনি কোরিওগ্রাফার বা অন্য কিছু হয়, সে ক্যারিয়ার হিসেবে নিতে পারবে। বা র্যাম্প মডেলিং করতে করতে একটা টাইমে সে যদি নাটক চলে যায়, সো সেই হিসেবে আমি মনে করি যে এটা
করা পসিবল। মানে ক্যারিয়ার হিসেবে ঠিক র‍্যাম্প মডেলিং একটা গ্ল্যামার পর্যন্ত ক্যারিয়ার মানে হিসেবে আসলে আমরা ক্যারিয়ার হিসাবে এটা এখন পর্যন্ত নেওয়া যাচ্ছে না, বিকজ যেভাবে সবকিছুর দাম বেড়ে চলেছে সেভাবে আমাদের রেমিউনারেশন যেটা হয় সেটাকে একত্র করে বা মানে শো এর নাম্বার যতটুকু হয় সেটাকে একত্র করে আসলে হয় না। সো অবভিয়াসলি এটাকে আসলে একটা প্যাশন বা হবির জায়গাটা রেখে তার পাশ দিয়ে যদি আরো কিছু করতে চায় দেন ইউ ক্যান মেক ইট আ ক্যারিয়ার, বাট ইটস প্রবাবলি আ স্টার্টিং একটা ফেজ। এরকম অনেক লোক এরকম বড় বড় চোখ করে তাকিয়ে আছে, হাঁটছেন, ক্যামেরা ক্লিক হচ্ছে, সেটা কিরকম মানে ভয় লাগে ও না? মাই গড, ইটস জাস্ট ও মাই গড, ভয় লাগে মানে না? ভয় লাগবে। হ্যাঁ। সেই আসলে ইজন্ট দ্যাট হোয়াট উই লাইক, অল আইজ অন ইউ, ক্যামেরা ক্লিক করছে, অ্যাটেনশনটা I don't কিন্তু like. একটা ইউ ডোন্ট লাইক ইট, এটার আই লাভ ফিলটা ইট, আলাদা, এটা ফিলটা আপনি মানে আপনি না করলে আপনি বুঝতে পারবেন না যে এটা কি। আমি তো মনে করি যে আমি বুদ্ধা হয়ে গেলে আমি র‍্যাম্প মডেলিং করতে চাই। বাট ইফ ইউ ডিডন্ট লাইক ইট হোয়াট আর ইউ ডুইং হিয়ার? আমি চাকরি পেট বাঁচানোর জন্য সিম্পলি এটা চাকরি। আচ্ছা, আমরা কথা বলছি খুলনা থেকে কলকাতা বেলেচুপের কোরিওগ্রাফার তরিত সরকারের সাথে। তরিত সরকার, আপনি একটু আমাদের বলবেন যে এদেশের কোরিওগ্রাফি বা খুলনার কোরিওগ্রাফি কোন অবস্থা আছে, আপনি কিরকম দেখছেন এটাকে? আমি তো এই নিয়ে দ্বিতীয়বার এলাম খুলনায় ওয়ার্কশপ করাতে, এনামলের ওখানে এসেছি। এছাড়াও আমি বিভিন্ন জায়গায় করিয়েছি, বগুড়া, রাজশাহী, কিন্তু খুলনায় যেটা দেখলাম এখানকার ছেলে মেয়েদের শেখার খুব আগ্রহ, মানে কোনো নতুন কিছু শিখবো। মূলত আমি ভরতনাট্যমটাই ওদেরকে প্রশিক্ষণ দিচ্ছি এবং তার সঙ্গে কিছু কন্টেম্পোরারি কাজও করাচ্ছি, কিন্তু এই কাজটার মধ্যে আমি ওদেরকে সবসময় বেঁধে রাখতে চাইছি ভরতনাট্যমের মধ্যে। কারণ হচ্ছে যে কোনো নাচ যদি আমি কম্পোজিশন করতে যাই, সৃজনশীল নৃত্য, তার মূলে কিন্তু আমার লাগবে শাস্ত্রীয় নৃত্য। তা সেই শাস্ত্রীয় নৃত্যটা যদি সরাসরি ওদেরকে করাতে চাই তাহলে হয়তো ওদের একটু ধৈর্যের অভাব হবে। সেক্ষেত্রে সেটাকে ভেঙে যদি নতুন করে কিছু কাজ করা যায়, আমি নতুন নতুন আইটেমও করাচ্ছি, তার সঙ্গে নতুন নতুন কম্পোজিশনও করাচ্ছি। এখানকার ছেলে মেয়েদের যেটা রয়েছে অসম ধৈর্য, প্রচণ্ড ধৈর্য, শেখার আগ্রহ। যখন আমি একটা বল দিচ্ছি সেটাকে সুন্দর করে করছে, এবং এখানে কিছু কম্পোজিশন আমি দেখেছি এখানকার বিভিন্ন সংগঠনের, এবং তাদের চিন্তা ভাবনা কিন্তু আমাদের ভারতবর্ষে, বিশেষত আমি কলকাতার ছেলে, তা কলকাতায় আমাদের যে ধরনের কাজ হয় রবীন্দ্র সদনে বা আমাদের বিভিন্ন মঞ্চে, তার সঙ্গে কিন্তু অনেকটাই এরা পাল্লা দিয়ে কাজ করতে পারে। এবং দেখা যাবে যে কিছু কিছু কম্পোজিশন আমাদের কলকাতার অনেক সংস্থার থেকেও কিন্তু খুলনাতে আমি ভালো দেখতে পেয়েছি। এইটা কিন্তু আমি খুব দেখতে পেয়েছি। তরিত, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকবেন, পরে আপনার সঙ্গে আবার কথা বলবো। আমরা চট্টগ্রাম থেকে মডেল কেয়া চৌধুরীর সঙ্গে কথা বলছি। চট্টগ্রামের র‍্যাম্প মডেলিং নিয়ে আমাদের কিছু বলুন কেয়া। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের র্যাম্প মডেল এখনো অনেক পিছিয়ে। ঢাকায় যে পরিমাণ র্যাম্প হচ্ছে, মানে শোগুলো হচ্ছে, আর চিটাগংয়ে সে পরিমাণের চেয়ে অনেক অংশে কম। আর বছরে দেখা যায় কি 2-1টা শো হয়, তার মধ্যে প্রথম আলো যে শোটা আর হচ্ছে বিজিএম এ যে শোটা, এই দুইটা খুব আলোচিত দুইটা শো। তো আমরা দেখি কি পুরো মিডিয়াটা ঢাকা কেন্দ্রিক, আর চিটাগাঙে পুরো বছর মিলে আমরা 2টা মাত্র শো করি, যার কারণে ঢাকার তুলনায় চিটাগাঙের শো বলেন সবকিছুই অনেক পিছিয়ে। আমরা মডেলরাও অনেকটা পিছিয়ে। কে, আপনাকে ধন্যবাদ। আমি কথা বলছি সিলেট থেকে ফ্যাশন ডিজাইনার নুরুন নাহার বেবির সঙ্গে। বেবি, ফ্যাশন শিল্পে দেশীয় ঐতিহ্য থেকে গ্রহণ বা এর রূপায়ণের দিকে আমাদের ফ্যাশন ডিজাইনাররা কতটা আগ্রহী? হ্যাঁ, আমাদের দেশের আমাদের বিশেষ করে আমাদের সিলেটের ফ্যাশন ডিজাইনাররা খুব বেশি আগ্রহী দেশীয় মডেলগুলিকে তুলে ধরার ক্ষেত্রে, কারণ এখানে আমাদের নিজস্ব কিছু ঐতিহ্য আছে যেগুলি আমরা খুব সুন্দরভাবে তুলে ধরতে পারি। যেমন আমাদের সিলেটে মণিপুরী ঐতিহ্যটা খুব বেশি সুন্দর এবং শালীন, এই ফ্যাশনটাকে আমরা চমৎকারভাবে উপস্থাপন করতে পারছি। তাছাড়া সিলেটের মানুষের রুচি এবং মননশীলতা খুব সুন্দর এবং পরিচ্ছন্ন, তাই আমরা ফ্যাশন ডিজাইনের দিকে এগোতে গেলে খুব সুন্দরভাবে এগোতে পারছি। এখানে আমাদের চমৎকার একটা পরিবেশ রয়েছে। বেবি, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আপনার সঙ্গে কথা বলবো। আমি একটু আজরের কাছে জানতে চাইবো যে বাংলাদেশের এই যে ফ্যাশন বা ফ্যাশন রিলেটেড যে জিনিসগুলি, র‍্যাম্প মডেলিং, সবই কি কেবল ঢাকা কেন্দ্রিক? মূলত বলবো হ্যাঁ, আচ্ছা, সবকিছুই ঢাকা কেন্দ্রিক, আসলে শুধু ফ্যাশন শো না, সবকিছুই। মানে ডিজাইনিং এর যে জায়গাটা যদি আমরা ধরি, আসলে র‍্যাম্প মডেলিংটা আসে কোথা থেকে? ফ্যাশন ডিজাইনাররা উঠে আসছেন, তাদের কাপড়টাকে শোকেস করাই হচ্ছে কিন্তু র‍্যাম্প মডেলিং এর মূল জায়গাটা। তো সেখানে যেটা দেখা যাচ্ছে যে সাধারণত আমাদের এখানেই যে ফ্যাশন ইনস্টিটিউটগুলো, ভালো ফ্যাশন ইনস্টিটিউটগুলো আমাদের ঢাকায়,
তো সেখান থেকে যে ডিজাইনাররা বের হয়ে আসছে তারা ঢাকা কেন্দ্রিকই তাদের শোরুমগুলো খুলছে এবং সেভাবেই আর কি সব পুরো ব্যাপারটা ঢাকা কেন্দ্রিক হয়ে যাচ্ছে, ওয়েরাজ চিটাগাংয়ে অবভিয়াসলি হচ্ছে লিটল পিছিয়ে আছে, বাট চিটাগাংয়েও জিনিসটা বেড়ে উঠছে, বাট আই এম নট টু শিওর যে ঢাকা চিটাগাংয়ের বাইরে যে এলাকাগুলো আছে জায়গায় সেখানে কিছু হচ্ছে কিনা। আচ্ছা, একটু টুম্পার কাছে আবার জানতে চাইবো যে মানে র‍্যাম্প মডেলরা আসলে অভিভাবকদের বা পরিবারের সহায়তাটা কিরকম পান? আমি তো পুরোপুরি পাচ্ছি, আজরাও পাচ্ছে। আচ্ছা। তো আমি মনে করি আমার ফ্যামিলিকে যদি আমি কনভিন্স করতে পারি, আমার ফ্যামিলিকে যদি সেই জিনিসটা দিতে পারি যে না আমাদের দেশে নিজে ঠিক তো জগৎ ঠিক, ভালো কাজ করা যায় নিজে ভালোভাবে থেকে, সো তাহলে আমার মনে হয় পাওয়া যাবে। মানে এটাতে আপনিও কোনো রকম কোনো সমস্যায় পরিবার বা অভিভাবকদের থেকে? না, পাচ্ছি না, বাট আই উড লাইক টু অ্যাড দ্যাট আসলে আমাদের সোসাইটিতে এখনো কিন্তু এই পেশাটা খুব একটা গ্রহণ করেনি, মানে সোসাইটির জায়গাটা, কিন্তু তারপরও যে জায়গা আমরা আগে ছিলাম লেটস সে 12 বছর আগে, সেই জায়গা থেকে এখন গ্রহণযোগ্যতাটা অনেক অনেক বেড়ে বেশি। গেছে। আসলে মূলত ফ্যামিলি সাপোর্ট করে ঠিকই, কিন্তু পারিপার্শ্বিকতা একটু জাস্ট ক্রিয়েট করে দেয় প্রবলেমস গুলো। এন্ড আই উড অলসো লাইক টু অ্যাড দ্যাট আসলে ইস্যুস বা প্রবলেম বা ভালো খারাপ সেটা কিন্তু শুধুমাত্র যে মিডিয়া ইন্ডাস্ট্রি বা র‍্যাম্প মডেলিং সেটাই না, সেটা কিন্তু সব জায়গায় গিয়ে আছে, কিন্তু আমরাই বা আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রিটা চোখে পড়ে বেশি বিকজ আমরা লাইমলাইটে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি আগে যেরকম বলছিলেন যে লাইটটা যেমন এনজয় করেন বা লাইমলাইটটা যেরকম এনজয় করেন, এরকম এই তীক্ষ্ণ প্রশ্নবান বা অনেক সময় সমালোচনা সেটাও কি এনজয় করেন, না সেটা অনেক সময় মন খারাপ করে দেয়? না, মন খারাপ ঠিক করে না, বিকজ সমালোচনা করলে কিন্তু মানুষকে ক্লিয়ার করার ব্যাপারটা আরো আসে। কারণ মানুষ যদি সমালোচনা নাই করতো তাহলে তার ভুলটা বা সে যে জায়গা থেকে তার পারসেপশনটা ভাঙতে পারতাম না। সো ইটস গুড, ইটস গুড। সবকিছুই ভালো, আমি মনে করি সবকিছুই ভালো, নেগেটিভও ভালো পজিটিভও ভালো। নেগেটিভ মানে এতো সুকুমার রায়ের কবিতার মতো হয়ে ছড়ার মতো হয়ে গেল, দাদারা না, দাদা আপনি সবই ভালো। যদি না কোশ্চেন করে কোনো কিছু না জানে তাহলে আপনাকে বলতে পারবেন না। এক্স্যাক্টলি, আচ্ছা। ক্লারিফিকেশনের তো জায়গাটা আপনি আসলে জিজ্ঞেস চলে আসে করে- যখন সমালোচনা জিজ্ঞেস আসে। করার পরে সবকিছু বলতে তাহলে পারবেন। মানে আপনারা দুজনেই মানে আপনাদের পেশা খুব উপভোগ করছেন? হ্যাঁ, আমি তো Of course. করছি। I love it. আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আর কতদিন এই পেশায় থাকতে চান? আমি আসলে র‍্যাম্প মডেলিং থেকে ইনফ্যাক্ট কোরিওগ্রাফিতে চলে গিয়েছি আচ্ছা। এবং উপস্থাপনাও করছি। সো কোরিওগ্রাফিটা যেহেতু রুট, সেটা কখনোই ভুলে যাওয়া উচিত না একটা মানুষের, আচ্ছা। তো চালিয়ে যাব যতদিন পারি, অ্যাজ লং অ্যাজ মাই ফিজিক্যাল অ্যালাউজ মি ইনফ্যাক্ট। আপনার ক্ষেত্রে? আমার ক্ষেত্রেও মানে যতদিন আমি সম্ভব আমি চালাতে পারবো, জায়গাটায় সার্ভাইভ করতে পারবো, ততদিন আমি চালিয়ে যাব। আমি একটু আবার তরিত সরকারের সঙ্গে কথা বলি খুলনা থেকে। তো তরিদা, আপনি কি আমাদেরকে বলবেন যে আপনি যখন এখানে এই যে এই ধরনের র‍্যাপ মডেলিং বা কোরিওগ্রাফি এই ইয়াগুলি করছেন, ঢাকার বাইরে অবশ্যই করছেন, আপনি কোনো ধরনের কোনো বিপত্তির মুখে পড়ছেন কিনা এগুলি শেখাতে গিয়ে, বা আপনাদের কাছে কোনো রকম এরকম বিপত্তির খবর আসছে কিনা যে লোকজন করতে চাচ্ছে না বা করতে পারছে না কোনো কারণে? না, এটা আমার কলকাতাতে একবার হয়েছিল। যেটা হয়েছিল, দুটি মেয়ে, ওরা ভীষণ ট্যালেন্টেড এবং ওরা শুধু র্যাম্পেই কাজ করে না, ওরা নাচটাও বেশ ভালোভাবে জানে। কিন্তু যখন অনুষ্ঠানটা আমাদের রিহার্সাল করলো এবং যখন আমাদের অনুষ্ঠানটা হচ্ছিল, ঠিক তার ঘন্টা দেড়েক আগে হঠাৎ করে বাবা আসেন এবং বাবা এসে, দুজনের বাবা একসঙ্গে এসেই দুটি মেয়েকেই অনুষ্ঠান থেকে নিয়ে চলে যায়। তখন যে অনুষ্ঠানটা অর্গানাইজ করছিলেন তিনি খুব সমস্যা পড়েছিলেন। তা পরবর্তীকালে যখন মেয়েটির সঙ্গে, দুটি মেয়ের সঙ্গে আমরা যোগাযোগ করলাম, তখন মেয়ে দুটি বললো যে এরকম আমরা যতদিন রিহার্সালে এসেছি পুরোটাই বাড়িতে না জানিয়ে এসেছি। তাই আমার মনে হয় যে কোনো কাজ করার আগে বাড়ির মতামতটাও কিন্তু নেওয়া উচিত। তার কারণ হচ্ছে, এই যে অনুষ্ঠানটা করতে গিয়ে সমস্যায় পড়লাম, আমি আমার কোরিওগ্রাফির দিক দিয়ে আমি সমস্যায় পড়েছি এবং যিনি র্যাম্পের কাজটা পুরো দায়িত্ব নিয়েছিলেন তিনি যে সমস্যায় পড়েছিলেন, এই সমস্যাটা কিন্তু সেদিনকে আমাদের খুব বড় ধরনের সমস্যা হয়ে উঠেছিল। সেই জন্যে এই ধরনের কাজ করতে গেলে আগে মানসিক প্রস্তুতি দরকার। বাড়িতে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে যে বাড়িতে এই ধরনের অনুষ্ঠান করতে বা এই ধরনের কাজ করতে দিতে তারা ইচ্ছুক কিনা। যেমন অনেক পরিবারে আছে যে নাচ করবে না, বাড়ির মেয়েরা নাচতে এই ধরনের অনুষ্ঠান করতে বা এই ধরনের কাজ করতে দিতে তারা ইচ্ছুক কিনা। যেমন অনেক পরিবারে আছে যে নাচ করবে না, বাড়ির মেয়েরা নাচ করবে না। এটা আমাদের কলকাতাতেও কিন্তু আছে। সেক্ষেত্রে তারা যদি নাচটা না করে অন্য কোনো বিষয় বেছে নেয়, সেটা মনে ভালো হবে।
আচ্ছা তরি সরকার, আপনাকে ধন্যবাদ। আমরা এইমাত্র একটি খবর পেলাম যে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কিছুক্ষণ আগে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ফলে একজন ছাত্র নিহত হয়েছেন এবং কিছু ছাত্র আহত হয়েছেন। এখন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে বা কুমিল্লায় আছেন আমাদের প্রতিনিধি দিলরুবায়াত সৌরভী। দিলরুবায়াত সৌরভীর সঙ্গে আমরা একটু কথা বলছি যে এখানকার সর্বশেষ অবস্থা জানতে। দিলরুবায়াতের সাথে যোগাযোগ সম্ভব এখনো হচ্ছে না। ঠিক আছে, দিলরুবায়াতের সাথে যোগাযোগ হলে আপনি আমাদেরকে জানিয়ে দিবেন যে আমরা একটু কথা বলবো ওর সঙ্গে। আমরা কথা বলছি যে চট্টগ্রাম থেকে মডেল কেয়া চৌধুরীর সাথে। কেয়া, চট্টগ্রামের মানে র্যাম্প মডেলিং এর ক্ষেত্রে মেয়েরা কোনো ধরনের সমস্যা, সামাজিক সমস্যা বা কোনো ধরনের এরকম কোনো কিছুর মুখে পড়ছে, এরকম কোনো মৌলবাদী বা অন্য কোনো কিছুর ক্ষেত্রে সামাজিক বাধা নিষেধের সম্মুখীন হচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেটা বলেছেন তার 100% মধ্যে 80% চিটাগাংয়ে হচ্ছে। আমাদের আশেপাশে দেখা যাচ্ছে যে চিটাগাংটা মূলত খুবই কনজারভেটিভ। ঢাকায় যে পরিমাণে মেয়েরা কাজ করছে, যেমন টুম্পাপুরা সে তখন থেকে কাজ করে আসছে, এখনো চালাচ্ছে, কিন্তু আমাদের চিটাগাংয়ে আগে যারা কাজ করেছে দেখা যাচ্ছে কি এখন মিডিয়া থেকে ওরা সম্পূর্ণ বিলীন, ওনারা নাই। যেমন সিনিয়র আমাদের যারা ছিল কাউকে এখন দেখা যায় না মিডিয়াতে কাজ করতে। তার মেইনলি কারণ হচ্ছে যে তার সামাজিকভাবে প্রতিবন্ধকতা। আর কিছুদিন আগে আমার আপু, একটা সিনিয়র আপুর সাথে দেখা হয়েছিল, ওনাকে বলছিলাম যে আপনি মিডিয়াতে কাজ করছেন না কেন, তো ওনার ইমিডিয়েটলি বিয়ে হয়ে যাওয়াতে উনি বলছে আমার হাজবেন্ড আমাকে এই লাইনে কাজ করতে মানা করছেন, যার কারণে আমার এখান থেকে সরে আসতে হচ্ছে। মৌলবাদী বলতে গেলে চিটাগাংয়ে হচ্ছে। একটা প্রোগ্রামে দেখা গিয়েছে, আমরা একটা প্রোগ্রাম করতে গিয়েছি, শিবির অথবা অন্য কেউ হয়তো বা ওটা এসে বন্ধ করে দিয়েছে, মানে এটা ওটা চাইছে না যে শো কিছু হোক এখানে, চিটাগাংয়ে এ ধরনের কিছু প্রোগ্রাম হোক। কেয়া চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আমাদের কুমিল্লা প্রতিনিধি দিলরুবায়াত সৌরভী আমাদের সাথে সংযোগে আছেন। দিলরুবায়াত সৌরভী, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে এরকম একটি সংঘর্ষের ঘটনা কিভাবে ঘটলো? হ্যাঁ খালেদ ভাই, আপনাকে ধন্যবাদ। কোটবালি, কুমিল্লা কোটবাড়ি অবস্থিত পলিটেকনিক ইনস্টিটিউট আধিপত্য বিস্তারকে কেন্দ্র আচ্ছা সাবেক বিপি রিন্টু গ্রুপের কর্মীদের সাথে সাবেক জেলা ছাত্রলীগের সেক্রেটারি আনিসুর রহমান মিঠুর কর্মীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পাস এলাকার উভয় গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া এবং গুলির বর্ষণের ঘটনা ঘটলে সোহেল নামে মিঠু গ্রুপের এক কর্মী ছাত্রলীগ কর্মী নিহত হয় এবং 3 জন কর্মী আহত হয়। তো এই অবস্থায় সদর দক্ষিণ থানার ওসি জসিমউদ্দিনের নেতৃত্বে পুলিশি তৎপরতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এই সংঘর্ষের কারণে আবারও সংঘর্ষের আশঙ্কায় পলিটেকনিক্যালের ছাত্ররা হোস্টেল ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। তবে কর্তৃপক্ষ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে কর্তৃপক্ষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে সদর দক্ষিণ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন চলছে। ভাইয়া সৌরভী, আপনাকে ধন্যবাদ। আমরা একটু কথা বলছি সিলেট থেকে আমাদের ফ্যাশন ডিজাইনার বেবির সঙ্গে, নুরুন্নাহার বেবি। আপনি আমাদেরকে একটু বলবেন যে সিলেটে এইরকম ফ্যাশন মডেলিং বা র্যাম্প মডেলিং এর সাথে সামাজিক অ্যাকসেপ্টেন্সটা কিরকম, সামাজিক গ্রহণযোগ্যতা কিরকম? জি ধন্যবাদ। এখানে সামাজিক গ্রহণযোগ্যতাটা খুব বেশি তাও বলা যাবে না, কারণ সিলেট অঞ্চলটা একটু কনজারভেটিভ এরিয়া। আমাদের এখানে মানুষগুলি খুব শান্তিপ্রিয়, আর এখানে ছেলেমেয়েরা সবচেয়ে বেশি একটা বড় কথা হলো যে এখানের ছেলেমেয়েরা যে কোনো ফ্যাশন, যে কোনো আনুষ্ঠানিক কোনো কিছু করতে গেলেই তাদের অভিভাবকদের মতামতটাকে খুব বেশি প্রাধান্য দেয়। সেই কারণে অভিভাবকরা যেমনটি চায় অনেকটা ছেলেমেয়েরা সেই দিকটাই লক্ষ্য করে চলে, কারণ এখানে সবসময় একটি সহনশীল পরিবেশ, একটি শান্তিপ্রিয় পরিবেশ সবসময় আমাদের সিলেটে বিরাজ করে, সেটা ফ্যাশনের ক্ষেত্রেই হোক, সর্বক্ষেত্রেই। কারণ এখানে মানুষ খুব শান্তিপ্রিয়, তারা খুব শান্তিটা পছন্দ করে। ফ্যাশনের ব্যাপারেও তারা খুব সচেতন, সুন্দর ফ্যাশন এবং রুচিশীল ফ্যাশনকে তারা খুব সহজেই গ্রহণ করে। পরিবারের পছন্দ অনুযায়ী বেশিরভাগ ছেলেমেয়েরা এই ফ্যাশনটাকে গ্রহণ করে বলে র্যাম্পের দিকে খুব একটা ঝুঁকে গেছে তা না। তাছাড়া আমাদের এখানে ফ্যাশনের ব্যাপারটা অন্যান্য যেমন ঢাকাতে যেমন ফ্যাশনের ব্যাপারটা খুব এগিয়ে যাচ্ছে, আমাদের এখানে ওই ফ্যাশনটা ঠিক ওইভাবে এগিয়ে যাচ্ছে না, কিন্তু সামাজিকভাবে খুব
পরিচ্ছন্ন একটা ফ্যাশন আমাদের সমাজে বিরাজ করছে খুব সুন্দরভাবেই। বেবি আপনাকে ধন্যবাদ। আমরা একটি বিরতি নিচ্ছি, এর মধ্যেই আমরা আশা করছি যে আমাদের আরো দুইজন অতিথি সানজিদা হক লুনা এবং শাওন খান চলে আসবেন এবং বিরতির পরে তাদের সাথে আবার কথা হবে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমাদের সাথে আরো দুজন অতিথি যোগ দিয়েছেন, লুনা এবং শাওন। স্বাগত আপনাদের। আপনারা যদি একটু দেরি করে এসেছেন, আপনাদেরকে জরিমানা করা হবে অনুষ্ঠানের পরে। আচ্ছা, আজ আজরার কাছে আবার একটু ফিরে আসবো যে শোবিজের অন্যান্য জায়গাগুলিতেও আপনারা কাজ করে যাচ্ছেন, অন্যান্য জায়গাগুলির চেয়ে র্যাম্প মডেলিং একটু গুরুত্ব কম পায়? ইন হোয়াট সেন্স? ধরেন সাংবাদিকদের কাছ থেকে, ইনফ্যাক্ট এখন তারপরে অনেক পাচ্ছে, বাট আমরা যদি কম্পেয়ার করি যে আমাদের টিভি অ্যাক্টরস বা বড় পর্দার অ্যাক্টরস তাদের থেকে, বা ইভেন টিভি মডেলিং যারা করছে কম্পারেটিভলি তাদের থেকে আমরা গুরুত্ব ডেফিনেটলি একটু কম পাই। আচ্ছা লুনা, কি মনে হয় কি কারণটা যে মানে র্যাম্প মডেলিং এ গুরুত্ব কম থাকার কারণটা কি? আপনি কি স্বীকার করেন যে গুরুত্ব কম থাকার কারণ? আমি যতটুকু মনে করি যে আমাদের র্যাম্পের প্রচারটা কম আর কি। তার কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে ইসলামিক কান্ট্রি, হ্যাঁ, তা আমাদের র্যাম্পে আমরা রানিং ফ্যাশনগুলো, আপকামিং ফ্যাশনগুলো প্রেজেন্ট করি। আমাদের টেলিভিশন চ্যানেলগুলো সেভাবে করে এর জন্য প্রোডাক্টগুলোকে হাইলাইট করে না, হ্যাঁ। আর এর জন্য আমাদের যে সাংবাদিকগুলো তারাও এটা খুব একটা পাবলিসিটি আনে না। আমাদের রানিং ফ্যাশনগুলো যে আমাদের যেভাবে করে আমরা তাদের সাথে ম্যাচ করে চলি, এটা আমাদের ইসলামিক কান্ট্রিতে অনেক কিছু প্রেজেন্ট করতে দেয় না, ওপেন হতে পারে না আর কি। জন্য মানে কনজারভেটিভ সোসাইটি বলে কিছুটা আপনাদের প্রচারটা একটু ব্যাকে থাকা। একটু শাওন কি মনে করছেন যে মানে আপনি কি এটা ফিল করেন যে র‍্যাপ মডেলরা অন্যান্য প্রচার মাধ্যমের অন্যান্য জিনিসগুলি থেকে একটু কম তারকা খ্যাতি পায়? হ্যাঁ, একটু বেশি কমই পায় মনে হয়। ছেলেদের ক্ষেত্রে তো আর পোশাকটা বড় ব্যাপার না, পোশাকটা বড় ব্যাপার না। তারপর আমি যেটা বললো আপা যেটা বললো যে কনজারভেটিভ মানে সোসাইটির কারণে অনেক কি আছে যে আমার ইভেন আমার অনেক মানে পরিবারের মানে র্যাম্পে মডেল আছে যারা ফ্যামিলি থেকে তারা সাপোর্টটা পাচ্ছে না। সো এতে হয় কি আরো অনেক ভালো ছেলেমেয়েরা আসতে পারে না। তা শুধু তাই নয়, আপনাদের যে মিডিয়ার যে সাপোর্ট আগের তুলনায় অনেক পাচ্ছে, এটা বললে ভুল হবে যে পাচ্ছে না, আগের তুলনায় অনেক পাচ্ছে। আগে যদি আমাকে জিজ্ঞেস করতো যে তুমি কি করো, আমি র্যাম্পে কাজ করি, র্যাম্প আবার এটা কি, তো এখন কিন্তু সবাই জানে র্যাম্প জিনিসটা কি, হ্যাঁ সবাই জানে। তারপরে বিভিন্নভাবে লাক্সে গ্রুমিং হচ্ছে, হচ্ছে, ওখানে অনেক কিছু শেখানো হচ্ছে। আজরা টুম্পা এরা লাক্সে সবসময় কাজ করে, দোনাপা এরা সবসময় কাজ করছে। তো এইসবের মাধ্যমে আস্তে আস্তে জিনিসটাকে ভাস্ট একটা ফিল্ড ক্রিয়েট করছে। কিন্তু তারপরও অনেক ল্যাকিংস থেকে যায়, যেমন ফ্যামিলিগত মানে ভাবে কি র্যাম্পে গেলেই ছেলেরা ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাবে, তাদের চলাফেরা অন্য, এটা কিন্তু সত্যি না। আচ্ছা, ড্রাগস এটা ডিফারেন্ট থিং। আপনি শুধু র্যাম্পে যে ছেলেরা কাজ করে তারা যে ওর মধ্যে জড়িত আছে এটা ভুল কথা। মাত্র 2-3 জনের জন্য কেন আমরা সবাই সাফার করব? কেন আমাদের পরিবারের লোকজন এটাকে খারাপ ভাবে নিবে? উনারাও তো কাজ করতে, তাই না? ওনারা তো নিজেদের স্পয়েল করে দেয়নি। এইসব কারণে হইতেছে না, আসলে এটা মূলত বলছিলাম যে আসলে আমরা যেহেতু লাইমলাইটে আমরা চোখে পড়ে যাই বেশি। So that's আমি আরেকটা জিনিস জানি যে যখন আমরা র্যাম্পটাকে শুরু হয়েছে তখন টিভি চ্যানেলও কম ছিল, ম্যাগাজিনও কম ছিল, পেপার পত্রিকা কম ছিল, ডিজাইনিং বুটিক হাউসগুলো কম ছিল। এখন যে পরিমাণে টিভি চ্যানেল, পেপার পত্রিকা, ম্যাগাজিন, মানে কোনো কিছুরই অভাব নাই। সো এখন যেভাবে পরিহার হচ্ছে, আগে তো এটা ছিল না যে আগে 2-1টা চ্যানেল ছিল, 2-1টা ম্যাগাজিন ছিল, তো ওইভাবে ফোকাসটা পাচ্ছিল না। তো এখন সেই জিনিসগুলো বেড়ে যাচ্ছে। সো পাবলিশ অলসো আসলে আমাদের দেশে ফ্যাশন ডিজাইনিংটা সেইভাবে এখন যেভাবে গুরুত্ব পাচ্ছে বা এখন যেভাবে ডিজাইনার্স বের হয়ে আসছে, সেভাবেও কিন্তু অনেক আগে যদি আমি 15-20 বছরও বলি সেরকম ভাবে কিন্তু আসলে ডেভেলপ ছিল না। তো সেই ক্ষেত্রে ওই সময়ও কিন্তু ফ্যাশন শোজ গুলো হয়তো বছরে খুব ভালো শো 4টা হতো, লাইক লুনা আপনি বলতে পারেন। আমার মনে হয় বেসিক্যালি আগে বেশি কোয়ালিটিফাই শো হতো, যেটা তো বছরে 4টা হলেও মানে কোয়ালিটি শো হতো। আচ্ছা, এমনিতে টুম্পার কাছে একটু জানতে চাইবো যে ধরেন আপনি তো ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পেয়েছেন, যারা ফ্যামিলি থেকে সাপোর্ট পায় না তারা কিভাবে কোপ আপ করে? তারা করে, অনেকে চুরি করে, আর অনেকে চুরি করে না বলে যে কয়দিন করতে পারে। আপনাকে ফ্যামিলি সাপোর্ট করতেছে না, তাহলে আপনার গল্পটা একটু শুনুন। আমি তো চুরি করে করলে তো হবে না, টেলিভিশনে দেখে ফেলবে, ম্যানেজ করতে হবে। আর আমার কথা হচ্ছে, আমি প্রথমেই বলেছি যে আমাকে আমার ফ্যামিলিকে ম্যানেজ করতে হবে, ভালো জিনিসটা তুলে ধরতে হবে। আমরা কেন সবসময় নেগেটিভ জিনিসটা তুলে ধরবো? আমরাও পারি ভালো জিনিসটা তুলে ধরতে।
তো আমাদের উপরে ডিপেন্ড করে অনেক কিছু। এবং এই নেগেটিভ এই জিনিসগুলোর কারণে কিন্তু আমাদের অনেক সেন্সের কারণে কিন্তু আমাদের এটা এখনো ব্যাকে পড়ে আছে। শাওনের গল্পটা শুনি একটু। আমার যেটা হয়েছে যে আমি সেম ঘটনা, আমার যেটা আগে ভার্সিটিতে যখন 2003 থেকে আমি কাজ শুরু করি, তো আমার যখন শো থাকতো অ্যাটলিস্ট শো করতে করতে 11টা বেজে যেত। তো বাসায় কি বলবো, বাসায় তো মা জানতে বলে সব সর্বনাশ হয়ে যাবে। মা কি জানতো মা পড়াশোনা জানতো করছেন? যে ছেলে পড়াশোনা করছে, ভার্সিটি অ্যাসাইনমেন্টের কারণে বাইরে আছি, কিন্তু জানতো না যে আমি শো করছি। বাবা জানতো, বোন সাপোর্ট করতো, যাই হোক। আর তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে আমি যেখানে কাজ করতে ঢুকে আমার ইন্টেনশন ছিল ফাইজলামি করার জন্য, মানে জিনিসটাকে আমি সিরিয়াসলি দেখেছিলাম। এই কারণে কিন্তু আমরা ওনাদের সাথে কাজ করতে গিয়ে আমরা মানে ওনাদের থেকে ভালো কিছু মানে কোপ আপ করার চেষ্টা করতাম, দেখতাম ওনারা কি বলে, সিনিয়ররা কি বলে, কিভাবে চলছে, যেগুলো না পাই। ওনার ওখানে এক একজন এক এক রকম হাঁটা পছন্দ করে, তো ওটাতেও আমি মানে সবাই মানে চেষ্টা করতাম যে ডে বাই ডে। আমাদের কোনো গ্রুমিং স্কুল ছিল না, গ্রুমিং ছিল না, এখন না হচ্ছে, আগে তো ছিল না। সো ওনাদের কথা শুনে এই ফলগুলো আমি জিজ্ঞেস করতাম যে কোনো ভুল থাকে। ফ্যামিলিটা কেমনে সামলালেন সেটা কোন? মডেল তো ভালো হইছে। ফ্যামিলি এখনো পর্যন্ত মা যদি জানতে পারে আমার মতো একটা দেখতে ছেলে আছে নাম রুম্মান, ফলগুলো আমি জিজ্ঞেস করতাম যে কোনো ভুল থাকে। ফ্যামিলিটা কেমনে সামলালেন সেটা কোন? মডেল তো ভালো হইছে। ফ্যামিলি এখনো পর্যন্ত মা যদি জানতে পারে আমার মতো একটা দেখতে ছেলে আছে নাম রুম্মান, YGTL এ, হ্যাঁ ওই ছেলেটা রুম্মান বলে ছেলে ছবি দেখলে কি বলো যে ছবি দেখলে বলে আমি না, ও রুম্মানের ছবি দিয়ে দিয়েছে, ওটা আমি ছিলাম না। বলেন কি এখন দেখলে? এখন দেখা বলে এখন তো ভালো পজিশন, এখন আল্লাহর রহমতে কিছু বলেন না, যেহেতু তখন তো স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা ফাঁকে ল্যাকিংসটার কারণে তারা আরো প্রেসার ক্রিয়েট করতো। এখন কিছু বলতে গেলে না, জাস্ট ইওর লাইফ, আমি যেভাবে আমি লিড করবো সেটা তাদের ব্যাপার, তার ডিসেন্ট ওয়েতে। কারণ আমার ফ্যামিলি কনজারভেটিভ, আমাকে চিন্তা করতে হবে যে আমি কাজ করতে গেছি, আমার ফ্যামিলি কথা আমার চিন্তা করতে হবে। সো এই জন্য আর কি এখন মোটামুটি ছাড় পাচ্ছি। একটু আবার লুনার কাছে আসি। আমাদের একজন দর্শক নাজিয়া হাকিম, উনি বলছেন যে আমরা র্যাম্পে কেন পাশ্চাত্যকে এইভাবে অনুসরণ করবো? আমাদেরও তো নিজস্ব কৃষ্টি সংস্কৃতি আছে, আমরা কেন নিজস্ব কৃষ্টি আর সংস্কৃতিকে তুলে ধরতে চেষ্টা করি না? আমরা যে কে বলেছে যে আমরা আমাদের এটা তুলে হ্যাঁ, ধরছি in fact না? আমিও এটা এটা টোটালি রং। আচ্ছা। আমাদের দেশটাকে প্রেজেন্ট, হ্যাঁ, আমরা সবার আগে আমাদের দেশটাকে প্রেজেন্ট করি, মানে আমাদের দেশটাই প্রেজেন্ট আচ্ছা, হচ্ছে, আচ্ছা, আচ্ছা। কালচারটাই মানে প্রেজেন্ট হচ্ছে। পাশ্চাত্যটা আমরা কখন বলছি? আসলে আমরা যদি আমাদের মেটেরিয়ালের হেরিটেজ যদি চিন্তা করি, সেই মাসলিনের সময় থেকে আমাদের কিন্তু আসলে হেরিটেজের সীমাহীন, ইভেন ইফ উই থিংক অ্যাবাউট ফ্যাশন, আর অন্য জিনিস তো আমরা বাদই দিলাম। এবং পাশ্চাত্য কথাটা কখন আসে? এখন কিন্তু আসলে ফ্যাশন ব্লেন্ড হয়ে সেই ট্রেডিশনাল জায়গাটা থেকে ভেঙে ফিউশনের একটা জায়গায় চলে আসছে। তার মানে কিন্তু পাশ্চাত্যের সাথে একটা মিশ্রণ হচ্ছে, সেটা যে আসলে পাশ্চাত্য সেটা কিন্তু বলা উচিত না, ইটস টোটালি রং। আচ্ছা, তাহলে আমরা নাজিয়া হাকিম, এটা ঠিক না? আমাদের র্যাম্পে আমাদের দেশীয় সংস্কৃতিকে অনেক 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 বেশি করে তুলে ধরা হয়। আজরার কাছে জানতে চাইবো যে আমাদের এখন মানে এই র্যাম্প মডেলিং চর্চা যে একাডেমি বা ইনস্টিটিউটগুলি উঠে এসেছে, তারা কতটা মানে তারা কিরকম কাজ করছে? In fact, এখানে আমাদের মাঝে টুম্পারি আছে, she is running an institution in a small scale, but করছে। আসলে যেটা হয় যে একটা প্রপার ইনস্টিটিউশন রান করতে ক্যাপিটাল কিন্তু অনেক লাগে, এবং সেই ক্ষেত্রে লেটস সে অ্যাডমিশন বা ফিস মান্থলি বা এন্টায়ার কোর্সের জন্য যেই টাকাটা আসলে একটা র্যাম্প মডেলকে দিতে হয়, সেটা হয়তো সে দিতে পারে না। মূলত রিজন বিইং যে আসলে মডেলিং করতে আসে সে স্টুডেন্ট, সে এটাকে হবি হিসেবে নিচ্ছে এবং পেশা হিসেবে নিতে পারছে না। তার মাঝে আমাদের যে কনজারভেটিভ সোসাইটির বাধাটা আছে, সেটার জন্য বাবা মাও এটাকে আসলে সেভাবে করে হেল্প করছে না যে তুমি যাও, আমি দিচ্ছি ইনস্টিটিউশন ফিসটা। তো সেভাবে কিন্তু আসলে খুব বড় করে যে ইনস্টিটিউশন করা হচ্ছে না, মানে খুব ছোট 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 করে হচ্ছে, বাট এট লিস্ট ইটস আ স্টেপ ফরওয়ার্ড। টুম্পা, আপনার অভিজ্ঞতা কি বলে যে আপনি ইনস্টিটিউটটা চালাচ্ছেন, আপনি কিরকম করতে পারছেন? আমি আসলে এটা আমার পুরোটাই নিজের উদ্যোগে নিচ্ছি, এখান থেকে আমার কোনো প্রফিট আসে না। আমি চাই যে আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক জনসেবা, হ্যাঁ সেটা বলতে পারেন, সেটা বলতে পারেন, কারণ আমি এখান থেকে কোনো প্রফিট নিচ্ছি না। এখানে হচ্ছে যে প্রফিট না নিলে একটা কিরকম কারণ একটা কষ্ট, আমি ভুক্তভোগী। আমরা যখন শুরু করেছি, আমিও তো অনেক কিছুর ভুক্তভোগী, আমি তো ইনস্টিটিউট খুলি নাই। যেমন ধরেন আমি আমরা কাজ করতে গেলে কোনো নিউ কামারকে নিয়ে কাজ করতে পারি না, একই মডেল বারবার, কারণ আমরা এই জন্য বাধ্য যে টাকা লাগবে না, আসো তাও শিখো। ইনফ্যাক্ট লুনার সাথে সেটা এগ্রি করব যে কোরিওগ্রাফির জায়গাটা যখন আমি এসেছি, সাধারণত মনে হয় যে নতুন মডেল থেকে যদি কাজ করি, লেট দ্য নিউ ফেসেস কাম, কিন্তু যেই নতুন ফেসেস গুলো আসে তারা না হাঁটতে জানে না এক্সপ্রেশন জানে, কিছু জানে না। তো সেই ক্ষেত্রে সেখান থেকেই আসলে সেই ভালোবাসাটা থেকে এই কাজের প্রতি
এই আমি pretty sure টুম্পার এই গ্রুমিংটা আসলে আমাদের ছেলেমেয়েরা অনেক প্রতারিত হয় না যে মানে একদম পটেনশিয়াল যারা র্যাম্প মডেলিং করতেছে তাদের কাছে যাচ্ছে না, ভুল জায়গায় যাচ্ছে। তো এমন কেউ শিক্ষক, আমার তো আসলে অত অ্যাবিলিটি নাই, তো যতটুকু সম্ভব আমি অতটুকুতেই চেষ্টা করছি যে কোনো ছেলে মেয়ে আসুক তাদের, এবং আমার ছেলেমেয়েরা মাশাআল্লাহ অনেক কাজ করছে, সেটাতে আমি গর্ববোধ করি। ইনফ্যাক্ট এখনকার র্যাম্প মডেল বললে টুম্পারই স্টুডেন্টস বেশিরভাগ। লুনার কাছে জানতে চাইবো যে টুম্পা একটা ভুল কিছু জায়গার কথা বললো, কি ধরনের ভুল জায়গা হতে পারে? ভুল জায়গা বলতে এটা বলবো, আমাদের দেশে নরমালি কি হয় 2-3টা শো করে, যেটা আমি মনে হয় আজরাও এটা আমার সাথে এগ্রি করবে, 2-3টা শো করে মানুষ কোরিওগ্রাফার হয়ে যাচ্ছে, ইনস্টিটিউট খুলে বসছে, কিন্তু তাদের বেসিক তাদের বেসিক নলেজ বলে কিছু না। আমি প্রায় 16 ইয়ার্স এই লাইনে, আমি স্টিল একটা শো করতে গেলে হিমশিম খেয়ে যাই। হ্যাঁ, যে আমি ক্লায়েন্টকে কিভাবে হ্যাপি করবো, নতুনত্ব কিভাবে আমি অডিয়েন্সকে করব দেখাবো, অথচ আমি দেখছি যে 2 দিন শো করে 3 দিনের দিন তারা ইনস্টিটিউট দিয়ে বসছে, তারা শো করাচ্ছে। শাওন খুব মাথা নাড়ছিলেন, শাওনের প্রসঙ্গ। না সত্যি কথা বলতে যে একটা বাংলা একটা কথা আছে, এক লাফে গাছে ওঠা যায় না, ঠিক আছে? তো নতুন যারা আসে তারা মানে কিছু না চিন্তা করে বললো যেটা 2-3টা শো করে নিজেকে মনে করতে সুপার মডেল ভাবা শুরু করে দেয় আর কোরিওগ্রাফি করা শুরু করে দেয়। সো এইটা একটা কোরিওগ্রাফার হওয়া এত সহজ না, যে কোনো জিনিসের মধ্যে বেস লাগে। একটা কোরিওগ্রাফার একটা ড্রেসের সাথে কি কি প্রপস যাবে, কি যাবে, কোনটা পরে কোন থিমের সাথে কোনটা ম্যাচ করবে, কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করবে, সবকিছু তাকে মানে দেখতে হয়। একজন কোরিওগ্রাফার যে কত শুধু কষ্ট music দিয়ে- সেটা আমরা জানি। মানে কোরিওগ্রাফার হতে গেলে তার A to Z নলেজ থাকা লাগে, তার মিউজিক সেন্স সম্বন্ধে আইডিয়া থাকা লাগে, Light এর ব্যাপার তার আছে। লাইট সম্বন্ধে আইডিয়া থাকা লাগে, তার মেকআপ সেন্স থাকা লাগে, তার রানিং ফ্যাশন কি, তার আপকামিং ফ্যাশন কি, আমাদের এখানে লাইটিং টেকনিকগুলি ভালো। জানা লাগে একটা প্রপার শো টিভি করতে চ্যানেলের হলে। লাইট এবং তার এটা হবে body- না, না? হবে না, এটা টু হোয়াইট। জি, আপনি বলছিলেন যে মানে গ্রুমিংটা সম্পর্কে, যে গ্রুমিং আপনি বলছিলেন যে আপনাদের সময় যদি গ্রুমিংটা থাকতো তাহলে আপনার আমার জন্য অনেক ভালো হতো। জি, মানে আমি ছোট বললাম তো, আমি শুরু করেছি আমি এফটিভি দেখে, আমি তখন এফটিভি দেখতাম, মানে বুঝেন তখন মানুষ এফটিভি খারাপ ভাবে, আপনার মা নিশ্চয়ই ভাবতেছে এফটিভিটা না থাকলে আল্লাহ ভালো হতো। আল্লাহ, আমার মজা না। কিন্তু আমি চেষ্টা ছিল আমার ভিতরে, আমার মানে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি র্যাম্পে হাঁটবো, ইয়ে করব। তারপরে বড় সিনিয়রদের আমি বলি, টুম্পাবুদেরকে আমি হাঁটা দেখছি, আমি মনে মনে চিন্তা করলাম ইস ওনাদের সাথে কবে হাঁটবো, এটা হাঁটতে যদি পারতাম। আজকে কিন্তু কষ্ট করে করে আমি তাদের সাথে আছি, তাদের অনেক কাছে আসছি, তারা আমাকে অনেক পছন্দ করে, বলে ছোট ভাইয়ের মতো দেখে, বা কাজ করতে বলে না ছেলেটা ভালো কাজ করে। হ্যাঁ, এইটা হচ্ছে কথা, যে নিজের কোনো যে কোনো বিষয়ে আপনার ফোকাস থাকতে হবে। আপনার যদি ফোকাস না থাকে, নেভার এভার আপনি ওখানে পৌঁছাতে পারবেন না, 2 দিনে শেষ হয়ে যাবেন। ভালো কথা বলে ছেলেটা, ভালো কথা বলে। চেষ্টা থাকতে হবে। যেমন আমরা যখন আগে শো হতো সবাই আড্ডা মারতাম, আমি কি করতাম বাইরে যখন মডেল আসতো বাইরে থেকে, তখন আমি তাদেরকে দেখতাম কিভাবে বসতেছে, কিভাবে কথা বলতেছে, কিভাবে দাঁড়াচ্ছে, এই জিনিসগুলো আমার আগ্রহ আছে দেখে আমি আজ পর্যন্ত কাজ করে যাচ্ছি, ভালোবাসা আছে দেখে। সো এইভাবে যে কাজ করবে তার ভালোবাসা ও আগ্রহ থাকতে হবে। ভালোবাসা আগ্রহটা আসলে কাজের মধ্যে কাজটাকে অনেক মজার করে দেয়। আমরা আপনাদের গল্প আরো শুনবো, আরো কথা আরো শুনবো, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসি। বিরতির পর ফিরলাম আজকের বাংলাদেশে। আজরার কাছে জানতে চাইবো যে বিবি রাসেল আমাদের জন্য অনেক খ্যাতি নিয়ে আসছেন, তিনি আন্তর্জাতিক পরিসরের একজন স্বনামধন্য মডেল। আন্তর্জাতিক পরিসরে আমরা আর কোনো বাংলাদেশি মডেল কেন পাচ্ছি না, বা আপনারা আন্তর্জাতিক পরিসরে যাওয়ার কথা চিন্তা করছেন কেন? আমাদের আসলে যে আবারও বলছি প্রচার যেহেতু খুবই কম, সেক্ষেত্রে আসলে খুব একটা মানুষ জানে না। দিদি আপা ডেফিনেটলি যেই হাইটে গেছে সেই হাইটে যায়নি কেউ এখনো, বাট আমাদের দেশে এখন র্যাম্প মডেলরা আছেন যারা ইন্টারন্যাশনালি অ্যাকচুয়ালি কাজ করছেন। ইমি ইন্টারন্যাশনাল গেছেন, রুমা গেছে, পিয়া গেছে, এরকম কিন্তু অনেকেই আছে, কিন্তু সেভাবে করে প্রচার পাচ্ছে না বলে জনগণ হয়তো জানে না। প্রচার করছেন ইন্টারন্যাশনাল গেছে না ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের হয়ে গেছে? ইন্টারন্যাশনাল গিয়ে কাজ করে আসছে, ডিজাইনার ব্র্যান্ড মানে বাংলাদেশি মানে ডিজাইনার গেছে, তাদের সাথে বাংলাদেশি মডেলরা গেছে, মানে করাচি গেছে, ইন্ডিয়া গেছে, পাকিস্তানি হ্যাঁ মানে অনেক অনেক জায়গায় গেছে তারা। আচ্ছা আচ্ছা। ইভেন দা আসিফ আজিম বলে একটা মডেল আছে আমাদের দেশে, সে তো এখন কাজ করছে ইন্ডিয়ায়, ইন্ডিয়ার সবচেয়ে বড় বড় শোতেই আসিফকে দেখা যায়। শাওন ও তো ইন্টারন্যাশনাল মিস বাংলাদেশ হয়েছে, শাওন ছিল মিস বাংলাদেশ বাংলাদেশ হয়েছে, কাজ করছে না এমন কোন না, আমেরিকা ফ্রান্স কম ছিল তখন প্রচারটা। বিবি আপু যেমন ইন্টারন্যাশনালি ওখানেই মডেলিং করেছে, তারপর সে বাংলাদেশে এসে তার নিজের উদ্যোগে সে ইগুলি দিয়েছে, দেশের
কি বলে গামছার যে ইটা চলটা। বিবি আপা হয়তো যখন কাজ করছিল তখনও তার এরকম প্রচার ছিল না, এখন হয়তো বিবি আপা একটা পর্যায়ে এসে সবাই আমরা জানি যে আসলে সে এত কাজ করেছে। তার জন্যই কিন্তু আজকে আমরা এই জায়গায়, সেই কিন্তু হ্যাঁ, of প্রচারটা course. স্টার্ট করেছে, হ্যাঁ। নাহলে এই জায়গাটা এখনো আমরা আসতে পারতাম না। মানে আমাদেরকে বেসিক্যালি মানে কোনোভাবেই সাপোর্ট করে না মিডিয়া, খুব পিছিয়ে আমরা আছি। ইদানিং দেখি যে আমাদেরকে সবাই তারপর একটা ডাকছে, সামনে আসে, যে লাইভ ইদানিং ইন্টারভিউ হচ্ছে, ডাকছে। আপনারা ডাকছেন। আগে এটা কিন্তু কিছুই হতো না। বিবি আপু অনেক কষ্টে র্যাঙ্কের সামনে এনেছে। শাওনের কাছে কি মনে হয়, শাওন কি নিজেকে মানে দেশীয় যে সীমানা আছে তা ছাড়িয়ে নিজেকে দেখতে পান ভবিষ্যতে, বা দেখার ইচ্ছা আছে? ইচ্ছা তো আছে অবশ্যই, আচ্ছা। কিন্তু একই কথা বলবো ওনাদের সাথে, আমরা সুযোগ পাচ্ছি না ঠিক ওইভাবে আমাদেরকে ফোকাস করার মতো। আমাদের যে এখানে আমি একটু বলে নিই আমাদের ল্যাকিংসটা কোন জায়গায়। আমাদের প্রবলেমটা হচ্ছে বাইরের কান্ট্রিতে এজেন্সি আছে, yes, এজেন্সি বলে একটা জিনিস আছে, আমাদের দেশে সেটা নাই। আচ্ছা, দেশটা আমাদের মডেলরা বাইরে কাজ করতে পারছে না। বাইরের এজেন্সিরা যারা, তারাই কিন্তু মডেলদের বিভিন্ন জায়গায় তাদের বাইরের সাথে কন্ট্যাক্ট করছে, আমাদের দেশে এটা পাচ্ছে না। আর বেসিক্যালি একা যারা আমি, শাওন, আজরা, লুনা, এরা আমরা বাইরে হয় না যে আমাদের প্রোফাইল দিয়ে দিয়ে মানুষকে জোগাড় করে তারপর কাজ করতে হবে। তো এই কারণে আমাদের দেশের মডেলরা ইন্টারন্যাশনালি কাজ করতে কম পাচ্ছে, বাইরের এজেন্সি আছে বলেই তারা কাজ করতে পারছে। শাওন বলছিলেন, আমি আবার আপনার যা বলছিলেন তার সঙ্গে একটা প্রশ্ন যুক্ত করতে চাই যে এই এজেন্সিগুলি কেন আসছে না? আমরা তো সব টপ মডেলদের এজেন্সি আছে, এজেন্সিগুলো আমাদের বাংলাদেশে এজেন্সি নাই এই কারণে বলবো কিছু ইন্টারনাল প্রবলেম আছে, যেটা আমরা মডেল আমরা সবাই ভুক্তভোগী, উই ক্যান নট মানে স্পিক ইট আউট, ইশারায় বলেন। আমরা ওটাকে আমরা ইয়ে করতে পারবো না, ইউনিটিটা নাই আমাদের আমাদের মধ্যে ইউনিটিটা নাই। যতটুকু আছে তার থেকে বড় কথা ইউনিটি হচ্ছে- লাগবে কেন? সবাই তো না, তার- একক, মানে না, ইউনিটি কেন লাগবে? আসলে আমি যে জিনিসটা আবার বলবো, যে কাজটাই আমরা করি না কেন সার্ভাইভ তো করতে হবে। সো আমাদের রেমিউনারেশনটা, লেটস সে আমি একজন এজেন্ট, আমি টুম্পার এজেন্ট, টুম্পারকে আমি যে কাজটা দিচ্ছি সেই কাজ থেকে অবভিয়াসলি আমি একটা সার্টেন পার্সেন্টেজ কেটে রাখবো। সো সেটা কেটে রাখার পরে আসলে রেমিউনারেশনটা অত বেশি হয় না আমাদের র্যাম্প মডেলের। সো আমি যদি কেটে রাখি অতটুকু দিয়ে আমি কতটুকু এক্সিস্ট করতে পারবো, আমি একটা সার্টেন পার্সেন্টেজ কেটে রাখবো। সো সেটা কেটে রাখার পরে আসলে রেমিউনারেশনটা অত বেশি হয় না আমাদের র্যাম্প মডেলের। সো আমি যদি কেটে রাখি অতটুকু দিয়ে আমি কতটুকু এক্সিস্ট করতে পারবো, বা সেই কাটাটা যতটুকু কেটেছে আমি টুম্পার রেমিউনারেশন টুম্পা কতটুকু এক্সিস্ট করতে পারবে। তো সাস্টেইনেবিলিটিটা নাই বলে আমরা আসলে এই এজেন্সিটাও নেই। এবং কিন্তু এটা যদি ইন্টারন্যাশনাল এরিনায় যায় তখন তো আসলে আপনাদের রেমুনারেশনটাও সেভাবে বাড়বে, তখন Obviously, এজেন্সি কমিশন obviously. বাদ দিয়েও আপনাদের একটা হেলদি অ্যামাউন্ট থাকবে। অবশ্যই। কিন্তু তাহলে তো শাওন agency যেটা বানাতে হবে। ইঙ্গিত দিচ্ছিলেন যে, বা লুনা যেটা বলছিলেন যে ইউনিটি নাই, মডেলদের ইউনাইটেড হয়ে কেন থাকতে লাগবে? কেন মডেল দিয়ে ইউনিটি নাই? না, না, অবশ্যই আছে, হয়তো না, উনি কিছু যেটা হাতে বলছিলেন গোনা নাই। যে ইউনিটির হওয়া দরকার সেটা নাই আমাদের। এটা যে আমাদের উপরে যারা আছেন, যারা আমাদের সিনিয়র, তারাও তো আমাদের সামনে আমাদের সাথে আসবে যে চল আমরা একসাথে একটা কাজ করি, ইউনিটির জন্য একটা এজেন্সি করি, কিন্তু এক হচ্ছে না। এটা আমি বলবো, আমি নিজেই সাফারার। আমি ট্রাই করেছিলাম একটা এজেন্সি করার জন্য, কিন্তু পারিনি, আমি কাউকে একসাথে করতে পারিনি। শাওন বলছিলেন যে হ্যাঁ, যেটা হচ্ছে যে একটা মডেল, ঠিক আছে, তার তো চিন্তা ভাবনা, তার তো প্রতিদিন কাজ করবে, কি কাজ করবে না করবে তার তো টেনশন নেওয়ার দরকার নেই। আমার কেন টেনশন নিতে হবে? আমার এজেন্সি আমাকে কাজ দিয়ে দিবে, আমার সব পোর্টফোলিও সবকিছু জমায় থাকবে তার কাছে, তারাই ফাইন্ড আউট করে দিবে এই তোমার এই কাজ, এই আমার রেমুনারেশন তারা পর্যন্ত ফিক্স করে রাখবে। কিন্তু এখানে হচ্ছে কি বিভিন্ন ভায়া মিডিয়ার কারণে আমরা ঠিক করে কাজ পাচ্ছি, হয়তো আমার কাজটা আরেকজন কম দামে করে ওই কাজ উঠাই দিচ্ছে, ঠিক আছে, হয়ে গেল। মানে গোজামিলদের সবকিছু যদি কাজ করে কারণে হচ্ছে না তা না, সবারই প্রবলেম। সবারই আছে। আপনি একটা এজেন্সি করলেন, আপনি কি করলেন, আপনি বেনিফিট পাচ্ছেন না বলে আপনি ওটা ছেড়ে দিলেন, কিন্তু যেই ক্লায়েন্ট থাকবে আপনি কি করবেন, আপনি যে মডেলটা দিলেন তাকে নিয়ে কাজ করলো, কাজ করার পর তাকে বলবে আচ্ছা তোমাকে তো আমি এই টাকায় পেতে পারি, তাহলে আমি এজেন্সিকে কেন যাব? ওকে, মানে এরকম অনেক প্রবলেম আছে, দ্যাটস হোয়াই এর সাথে এজেন্সি হচ্ছে না আমাদের দেশে। আমি আজরার কাছে আবার আসবো যে টেকনিক্যাল সাইডে বাংলাদেশ অবস্থাটা কি, মানে র্যাম্প মডেলিং এ করার ক্ষেত্রে লাইটস, মিউজিক এবং আদার টেকনিক্যাল ফ্যাসিলিটিস আমরা যেগুলি দেখি আপনাদের প্রিয় ফ্যাশন টিভিতে যেরকম দেখা যায়, সেরকম মানে বাংলাদেশে কোন জায়গাটায় আছে? আমার মনে হয় আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেই আছি। আচ্ছা। ইনফ্যাক্ট আমাদের এখানে সাউন্ড এন্ড লাইট, লুনাপু এগ্রি করবে আমার সাথে, যেভাবে করে ইম্পোর্ট হচ্ছে, যে ধরনের টেকনিক্যাল লজিস্টিক্যাল সাপোর্ট যেগুলো দরকার আমার, যেভাবে করে ইম্পোর্ট হচ্ছে আমাদের সাউন্ড যারা প্রোভাইড করছে তাদের, তারা যেভাবে ইম্পোর্ট করছে, আই থিংক উই আর অন আ লাইট সাউন্ডের দিক থেকে উই আর অন আ ভেরি গুড লেভেল, অন আ ভেরি মানে ভেরি গুড technology লেভেল। না, আমি মডেলদের ক্ষেত্রেও বলবো আমাদের মডেলটা ইন্টারন্যাশনালি বিট করতে পারবে, কারণ আমাদের মডেলটা অনেক স্মার্ট। আমাদের মডেলদের নিজেদের তৈরি করতে হয় নিজেকে, সো সেই ক্ষেত্রে নিজেরা নিজেকে তৈরি করতেছে, সেই তুলনায় তারা অনেক স্মার্ট।
আর বাইরে তো এজেন্সি তাদেরকে তৈরি করতেছে, সব খরচা এজেন্সি দিচ্ছে, তারা এজেন্সির মাধ্যমে কথা বলে। আর বাংলাদেশের মডেলরা হচ্ছে নিজেদের তৈরি করে নিজেরাই যে সার্ভাইভ নিজেকে করছে। তৈরি করে সে মানে নিজেকে তৈরি করলেই কি মানে অবশ্যই আমি আমাকে ট্যাগল দিয়ে এত বছর কাজ করতেছি, আমি আমার নিজের কোয়ালিটি ধরে রাখছি, আমি নিজে ভাবে কাজ করতেছি। তো এইখানে মডেলটা অনেক স্মার্ট আমি মনে করি। লুনা কি মনে করছেন যে মানে আমাদের টেকনোলজি অবস্থা কিরকম? অবশ্যই ভালো, এট অবশ্যই। পার ইন্টারন্যাশনাল? হ্যাঁ, অবভিয়াসলি। কারণ আমাদের কারণ আমি কিন্তু বেসিক্যালি লাইট নিয়ে কাজ করি, এবং আমাদের কিন্তু এখন যেহেতু আমরা যে জায়গায় আছি, আমরা কিন্তু কাজ করতে গেলে অনেক কিছু চিন্তা করে করি যে না আমার ইন্টারন্যাশনাল ওয়েতে কাজ করতে হয়। এখন আমাদের কাজ করতে গেলে দেখি যে না আমাদের এখানে যারা লাইটিং এ যারা আছে তারা কিন্তু সব বাইরে থেকে ইম্পোর্ট করে আনছে সেই লাইটগুলো, কাজে আমাদের আর সেই কষ্টটা করতে হচ্ছে না। অ্যাকচুয়ালি এখন আমরা ইন্টারন্যাশনাল ওয়েতে এখন কাজ করতে পারি, লাইট সাউন্ড A to Z সব এখন সেই পজিশনেই আছে আমাদের দেশে। আচ্ছা, শাওনের কাছে জানতে চাইবো যে দেশীয় যেগুলি আমাদের পণ্য আছে বা ডিজাইনিং, সেগুলি প্রসারে কিরকম ভূমিকা এখন রাখছে মানে মডেলিং? আমাদের এখন তো দেশি 10 বলে একটা ফ্যাশন হাউসই খুলেছে, যেখানে সব দেশীয় যে হাউসগুলো আছে তারা ইউনাইটেড ভাবে তারা কাজ করে, তাদের ফ্যাশন শো বলেন বা সবকিছু বলেন তারা একসাথে করে। যেমন প্রতি বছর অন্য দিন কিন্তু তাদের একটা শো নামাচ্ছে, ওখানে দেশীয় সব হাউসগুলোই থাকছে। ইভেন নট অনলি দ্যাট, আমরা ওখানে কিন্তু আমাদের যে ইন্টারনেট আমাদের যে লুঙ্গিটা আমাদের যে মানে একটা মানে ট্র্যাডিশন বহন করে, লুঙ্গির উপরে বেস করে কিন্তু শো হচ্ছে। কি হচ্ছে আপনি দেখলে হয়তো দেখেছেন, মানে লাস্টে বেক্সিং করতে যে লুঙ্গি পরে আমরা মানে হাঁটাচলা করেছি, অনেক একটা হাসাহাসি করে যে লুঙ্গি পরে কেন হাঁটলো, বাট এটা আমার দেশের জিনিস, আমি কেন লজ্জা বোধ করবো এটা পড়তে, তাই না? এটাও তো হচ্ছে আমাদের কথা। তো মোটামুটি আগের তুলনায় আমি বলবো যে এই জিনিসটা অনেক মানে মানে সামনের দিকে অগ্রসর হয়েছে। এই যে আজরাও কি এর সাথে একমত যে মানে দেশি যে আমাদের ডিজাইন, যে আমাদের কাপড়, আমাদের ফেব্রিক, সেটা প্রসারে র্যাম্প মডেলিং একটা বড় ভূমিকা রাখছে? অবশ্যই রাখছে, কারণ আসলে একটা ডিজাইনার যে তার কাপড় ডিজাইন করছে, কাপড়টা তো চলে আসলো, তাঁতি থেকে একটা কাপড় চলে আসলো, সেই কাপড়টাকে কেটে একটা ডিজাইনার ডিজাইন করছে, সেটাকে তো আসলে মডেলিং র্যাম্প মডেলরা করেই শোকেস করছে। মানে আমাদের দর্শকদের কাছে সেই ডিজাইনটা পৌঁছাচ্ছে কিভাবে? থ্রু আস। সো ডেফিনেটলি উই আর প্লেইং আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্যাট। টুম্পার কাছে আবার ফিরে আসি অন্য একটা প্রশ্ন নিয়ে, যে র্যাম্প মডেলদের অনেকেই একটা পর্যায়ে মনে করে যে তারা টেলিভিশনে বা সিনেমায় বা যে আমাদের টিভি মডেলিং এ সেগুলিতে চলে যাবে, কিন্তু আমরা ইন্টারন্যাশনাল মডেলদের কখনোই দেখি না, বা মানে খুব কমই দেখি যে তারা এরকম। যে এর কারণ কি বলে আপনার মনে হয়? এই যে আমি বললাম এজেন্সি তাদের বেয়ার করছে, আপনি যাই করছেন না কেন এজেন্সি, আর ওরা র্যাম্প মডেলরা একটা শো করে যে রেমুনেশন পায় আমাদের দেশের মডেলরা সেটা পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ওরা কি করছে যে আমি আজকে র্যাম্প মডেল, আমি আজকে চলে গেলাম টিভিতে, তো সেখানে আমাকে মানুষ চিনলো, আমার কিছু আর্নিংও হলো, আমার প্রফেশন ভাবে নিতে পারছি। আসলে মূল প্রবলেমটা সেখানে যে আমরা ব্যাপারটাকে প্রফেশন হিসাবে নিতে পারছি না। আচ্ছা। মানে রেমিউনারেশনটার জন্যই আসলে প্রফেশন হিসাবে না নিতে পারার বাইরে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু র্যাম্প মডেলরাই মডেলস। Right. আমাদের এখানে যেমন আসলে প্রিন্ট মডেলস আলাদা, টিভি মডেল আলাদা, এরকম আসলে বিচ্ছেদ নেই বাইরে। আমরা বাইরের কোনো ক্যাম্পেইন যদি দেখি, লেটস শ্যানেলের ক্যাম্পেইন দেখছি, লেটস লরিয়ালের ক্যাম্পেইন দেখছি, সেখানে কিন্তু আসলে তারা র্যাম্প মডেলিংই, সো ওদের কাজ করার ক্ষেত্রটা অনেক বেশি, এন্ড দাস দ্য রেমিউনারেশন এন্ড সাস্টেইনেবিলিটি ইজ মোর। লুনা, আপনার জীবনের মানে এখন 5 বছর পরের লক্ষ্য কি? আপনি কি করতে চান র্যাম্প মডেলিং নিয়ে? র্যাম্প মডেলে সবার আগে আমি একটা ইনস্টিটিউট দিতে চাই। ইনস্টিটিউট দিতে চান? কারণ আমার উনার কম্পিটিশন হয়ে যাবেন না তাহলে? না না, আমরা মিলেমিশে দিবেন। না, উনি তো জনসভা করছেন, আপনারটা বিজনেস ইউজ হবে। না, বিজনেস আমি আসলে আমাদের এখানে যে মডেল আমি একদমই পাচ্ছি না, সত্যি বলতে আমরা একই মডেল নিয়ে বারবার কাজ করতে হচ্ছে। ওই যে ঘুরে ফিরে একটা জিনিস যে রেমুনেশন এর জন্য মডেলরা এটাকে প্রফেশনাল নিতে পারছে না, অনেক কিছু হয়তো আমার জনসেবার কারণে হয়তো ওইভাবেই করে নিতে হবে, জনসেবাই করতে হবে, কিন্তু করব। শাওন 5 বছর পরে কোথায় দেখতে চান নিজেকে? আমি 5 বছর পরে সত্যি কথা বলতে যে মিডিয়াতে যতদিন পর্যন্ত আপনার গ্ল্যামার আছে তার পরের সময়টুকু আপনাকে কেউ দাম দিবে না। সো আস্তে আস্তে নিজেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে নিজেকে পিছনে নিয়ে গিয়ে আমি যদি লাইফ এই জায়গাটাকে পছন্দ করি, সো আমি চাবো আমি কিছু তৈরি করার জন্য। যেমন লুনাপুরা বললো যে ওনারা গ্রুমিং স্কুল নতুন ইয়ে করবেন, আমি ওনাদের সামনেই বলছি যে ওনারা যদি করে আমার মনে হয় সামনের প্রজন্মটা ভালো কিছু পাবে একটা। আমি তাদের কাছ থেকে আমরাও আশা করব যে সামনের প্রজন্মটা আপনাদের কাছ থেকে অনেক ভালো কিছু পাবে এবং দেশের পণ্যের প্রসারে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আজকের অনুষ্ঠানে আসার জন্য আজরা, টুম্পা, লুনা, শাওন আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।